আকাশে তখন নতুন করে মেঘ জমেছে, বাতাস বইছে শীতল কাঁপা কাঁপা। ঘুটঘুটে অন্ধকারে চাপা পড়ে আছে চণ্ডীপুরের জঙ্গল। এমন থমথমে পরিবেশেও মনোজ দ্রুত পায়ে হেঁটে চলেছে। তার গন্তব্য প্রায় 2 দিনের হাঁটা পথ দূরের এক শহর, যেখানে তার চাকরির সাক্ষাৎকারের দিনক্ষণ স্থির হয়েছে। কিন্তু পথ চিনতে ভুল করে সে ঢুকে পড়েছে এই চণ্ডীপুরের অভিশপ্ত জঙ্গল পেরোনো এক পুরনো রাস্তায়। স্থানীয়রা বলে এই পথে দিনের বেলায়ও নাকি সূর্যের আলো প্রবেশ করে না, আর রাতের কথা তো বাদই দেওয়া যাক। এই জঙ্গল পথের নাম আসলে ডাকিনীর আলি। ঘন জঙ্গলের গাছগুলো এত কাছাকাছি যে আকাশ দেখার উপায় নেই, যেন কেউ ওপর থেকে একটা কালো চাদর বিছিয়ে দিয়েছে। চারপাশের নিস্তব্ধতা এমন গা ছমছমে যে সামান্য একটি শুকনো পাতার মচমচ শব্দ কানে এসে বাজছে প্রকাণ্ড ড্রামের মতো। রাস্তার দুধারে শুধু প্রাচীন আর বিশাল সব গাছের সারি, যাদের ডালপালা সাপের মতো পেঁচিয়ে একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে। মনে হচ্ছে যেন তারা মনের চোখে তাকে দেখছে আর ফিস ফিস করে কিছু বলছে যা সে শুনতে পারছে না। হঠাৎ করেই সে তার আশেপাশে এক অদ্ভুত গন্ধ পেল। সেটা ছিল রক্ত, পচা মাংস আর তীব্র চন্দন কাঠের মিশ্রণে তৈরি এক বিকট গন্ধ। সে বুঝতে পারল সে এক ভয়ঙ্কর এবং রহস্যময় স্থানে প্রবেশ করেছে, যেখান থেকে ফিরে যাওয়া সম্ভবত সহজ হবে না। তার হাতে থাকা টর্চটির আলো যেন এই অন্ধকারের কাছে নিতান্তই নগণ্য, যেন একটা কাঁচের বোতলে ভরা জোনাকি। মাঝপথে চলতে চলতে সে খেয়াল করল তার সামনেই রাস্তার মাঝখানে একটি বড় অতি প্রাচীন বট গাছ দাঁড়িয়ে আছে। এই গাছটির ডালপালা মাটিতে এসে মিশেছে, যেন শত শত হাত দিয়ে সেই পথ আগলে আছে। গাছটির গোড়ায় এসে মনোজের মনে হলো সে যেন এইবার তার আশেপাশে আরও স্পষ্টভাবে কিছু অনুভব করছে। বাতাস হঠাৎ করে পুরোপুরি স্তব্ধ হয়ে গেল, আর সেই থমথমে নিস্তব্ধতার মধ্যেই সে স্পষ্ট শুনতে পেল একটি অশরীরী কণ্ঠস্বর। স্বরটি কোনো মানুষের নয়, যেন শত শত বছর ধরে জমাট বাঁধা দুঃখ আর ক্রোধের মিশ্রণ। সে শুনল, ফিরে যা, ফিরে যা পথিক, এই পথ তোর জন্য নয়, এ পথ ডাকিনীর। মনোজের বুকটা কেঁপে উঠল। সে দৌড়ানোর কথা ভাবল, কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সে জোর করে মাথা তুলে বটগাছটির দিকে তাকালো। গাছের গুড়িতে অসংখ্য সিঁদুর আর তেলচিটে মাটির ডেলা দেখতে পেল। তখনই সে অনুভব করল তার ঘাড়ের পেছনে যেন কেউ খুব ঠান্ডা হাত রেখেছে, এবং একই সাথে সে স্পষ্ট দেখতে পেল গাছটির ডাল থেকে একটি ভয়ঙ্কর আত্মা নিচে নেমে আসছে। সে যেন ধোঁয়ার মতো একটি ছায়ামূর্তি, যার চোখ দুটো লাল জ্বলন্ত কয়লার মতো। আত্মাটি তার দিকে এগিয়ে আসতে লাগলো, আর তার শরীর থেকে বেরোতে লাগলো সেই তীব্র পচা গন্ধ। মনোজ আতঙ্কে চিৎকার করে উঠল, কিন্তু তার আওয়াজটা যেন জঙ্গলের গভীরতায় হারিয়ে গেল। গাছের পাতাগুলো হঠাৎ করে খসখস করে উঠল, যেন তারা হাসছে। ঠিক সেই মুহূর্তেই তার মনে হলো সে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবে না। তার নিয়তি এই পথেই শেষ হবে। মনোজ তার শেষ শক্তি একত্র করে চিৎকার করতে করতে পেছন দিকে ছুট লাগালো। সে আর পিছনে ফিরে তাকালো না। সে জানে সেই ছায়ামূর্তি তার পিছু নিয়েছে। দৌড়ে যাওয়ার সময় তার পায়ের নিচে কিছু একটাতে হোঁচট লেগে সে পড়ে গেল। সে দেখল সেটি একটি শুকিয়ে যাওয়া মানুষের কঙ্কাল। হাড়গুলো পচে না গেলেও তার রং ছিল কালচে। পাশে একটি ভাঙা ঘট আর কিছু পুঁথির ছেঁড়া পাতা পড়ে আছে। এই দৃশ্য দেখে তার মনে হলো সে কেবল এক অশুভ শক্তির শিকার হতে চলেছে না, বরং সে যেন এক প্রাচীন অভিশাপের কেন্দ্রে এসে পড়েছে। সে উঠে দাঁড়াতে চাইলেও পারল না, কারণ সে অনুভব করতে পারল যে তার পায়ের গোড়ালি কেউ লোহার মতো শক্ত হাত দিয়ে চেপে ধরেছে। সে মাটিতে মুখ থুবড়ে পড়েছিল। সেই মুহূর্তে গাছের ডালপালা ভেদ করে এক ফালি চাঁদের আলো পড়ল তার চোখে, আর সেই ক্ষণিকের আলোতে সে দেখতে পেল তার পা চেপে ধরেছে এক রক্তমাখা হাত। হাতটা উঠে এসে তার গলা টিপে ধরল। শ্বাস নিতে না পেরে মনোজ ছটফট করতে লাগলো। ঠিক তখনই একটি হঠাৎ ঘটে যাওয়া অতি প্রাকৃত অভিজ্ঞতা তার সামনে ঘটল। তার গলার ওপর চেপে থাকা হাতটি ধীরে ধীরে গলে যেতে শুরু করলো, যেন সেটি মোম দিয়ে তৈরি। আর সে শুনতে পেল এক নারী কণ্ঠের তীব্র ক্রন্দন। আওয়াজটা বটগাছটার দিক থেকে আসছে। মনে হচ্ছিল যেন সেই ডাকিনী তার শিকার হাত ছাড়া হচ্ছে দেখে কাঁদছে। মনোজ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো
এবং আবারও দৌড় শুরু করলো। সে বুঝতে পারল না কি হলো। কোথায় কি কোনো অন্য শক্তি তাকে সাহায্য করলো, নাকি এটা কেবল সেই ডাকিনীরই কোনো নতুন চাল? সে তার পেছনে কোনো ছায়ামূর্তিকে দেখতে না পেলেও সেই পচা গন্ধ আর নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি তাকে তাড়িয়ে নিয়ে যেতে লাগলো। সে ক্রমাগত দৌড়াতে লাগলো, তার চোখগুলো ভয়ে স্থির হয়ে গিয়েছিল। সে প্রায় 2 ঘন্টা ধরে দৌড়েছিল, যতক্ষণ না সে তার সামনে একটি প্রাচীন শ্মশান ঘাট দেখতে পেল। শ্মশানটি ছিল জঙ্গলের প্রায় শেষ প্রান্তে, কিন্তু পরিবেশটা সেখানেও একই রকম শীতল আর গা ছমঝামে। শ্মশানে একটিও চিতা জ্বলছে না, কিন্তু চারপাশ ধোঁয়ার মতো কুয়াশায় ঢাকা। কুয়াশার মধ্যে সে আবছা দেখতে পেল একটি ভাঙা শিব মন্দির। মনোজ ভাবল সে হয়তো আপাতত রক্ষা পেয়েছে। সে মন্দিরটার দিকে এগোতে চাইল, কারণ তার মনে হলো সেখানেই হয়তো সে কিছুটা শান্তি পাবে। কিন্তু মন্দিরের কাছে যেতেই সে থামল। তার কানে আসলো এক শিশু কণ্ঠের অট্টহাস্য। সেই হাসি শুনে তার শরীর মুহূর্তেই জমে গেল। সে তার কাঁধের ওপর কিছু একটা অনুভব করল, সেটা ছিল নরম আর শীতল। মনোজ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। সে দেখতে পেল তার কাঁধে বসে আছে একটি ছোট্ট মেয়ে, যার চোখ দুটো সাদা, কোনো মণি নেই, আর তার হাতে রয়েছে একটি রক্তমাখা ডালিম ফল। মেয়েটি হেসে বলল, কোথায় পালাচ্ছ পথিক? মা তোমায় যেতে দেবে না, এ তো কেবল শুরু। তারপর মেয়েটি তার হাতে থাকা ডালিমটা মনোজের দিকে ছড়ে মারল। ডালিমটা মাটিতে পড়তেই ফেটে গেল, আর তার ভেতরের রক্ত যেন দ্রুত গতিতে চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করলো। মুহূর্তের মধ্যেই সেই রক্ত জমাট বেঁধে অসংখ্য লোলুপ হাতের আকার নিল এবং মনোজকে চারদিক থেকে ঘিরে ধরল। মনোজ চিৎকার করতে করতে জ্ঞান হারালো। যখন তার জ্ঞান ফিরল, তখন সে দেখল সে সেই জঙ্গল পথের মাঝখানে একা শুয়ে আছে। চারপাশের পরিবেশ স্বাভাবিক, গাছপালা শান্ত, আর আকাশে ভোরের আলো ফুটছে। সে দ্রুত উঠে দাঁড়ালো। তার সারা শরীর কাঁপছিল। সে ভাবল হয়তো এটা কেবল একটা ভয়ঙ্কর দুঃস্বপ্ন ছিল। সে তার গন্তব্যের দিকে আবার হাঁটতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরই সে তার পকেটে হাত দিল। সে দেখল তার পকেটে একটা রক্তমাখা ডালিমের বীজ, আর তার ঘাড়ের পেছনে এখনও সেই শীতল হাতের ছাপ স্পষ্ট রয়েছে। মনোজ বুঝতে পারল সে অশুভ শক্তির হাত থেকে মুক্ত হয়নি, বরং সেই শক্তি এখন তার সঙ্গে তার গন্তব্যের দিকে চলেছে, তার শরীরটাকে অবলম্বন করে। অভিশাপ তাকে অনুসরণ করছে না, অভিশাপ এখন তার ভেতরেই বাসা বেঁধেছে। তার মুক্তি এত সহজ নয়। সে হাঁটতে লাগল, আর তার পেছনে সেই ছোট্ট মেয়ের খিলখিল হাসি একবার শোনা গেল, যা সে কেবল একাই শুনতে পেল।